তীব্র গরমের কারণে স্কুল কলেজের ছুটি ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন ক্লাস শুরু হবে ২৮ এপ্রিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও পরিবেশবিদ ডক্টর আব্দুস সালাম। ধানমন্ডি থেকে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা এবং মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের কাছে। জনাব মল্লিক, যেটি জানতে চাই যে এবছর তাপমাত্রা কি আরো বাড়বে কিনা, আর গ্রীষ্ম ও শীতের তাপমাত্রার পার্থক্য যদি বলি সেটি কি কমে আসছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এপ্রিল মাসের ১১ তারিখ থেকে যে বিদ্যমান তাপপ্রবাহ চলছে এবং তা অদ্যাবধি অব্যাহত রয়েছে, এবং আপনারা এটাও জানেন যে এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস বাংলাদেশের। আজকে বিশেষ করে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং আমরা আশঙ্কা করছি যে এই যে এপ্রিল মাসের বাকি যে দিনগুলো আছে সেখানে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে তাপপ্রবাহের আওতাধীন এরিয়া অথবা তার তীব্রতার কম বেশি হতে পারে। তবে আমরা আশঙ্কা করছি যে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে সারা বাংলাদেশেই। তবে দেশের পশ্চিমাঞ্চল এবং খুলনা বিভাগের কিছু জেলা যেমন যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী, তাছাড়া মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা সহ এইসব অঞ্চলের তাপমাত্রা 40 থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে সাধারণত বাকি দিনগুলোতে। তবে এটাও আশঙ্কা করছি যে কোনো কোনো জায়গায় এই তাপমাত্রা ৪২ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সুতরাং অব্যাহত থাকবে মাস জুড়েই, এবং এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় তৈরি হওয়া, এবং শুধু হাইলি লোকালাইজড স্থানীয়ভাবে যেসব বজ্রঝড় তৈরি হয় তা এই বিদ্যমান তাপপ্রবাহকে প্রশমন করতে পারে না। কারণ একদম সিঙ্গেল ক্লাউড থেকে যদি যে বজ্রমেঘ তৈরি হয়, যেমন ঢাকায় তৈরি হয়েছিল, সিলেট এবং চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে তৈরি হয়েছে, এই বজ্রঝড় তাপমাত্রাকে কমাতে পারেনি। তবে আমরা আশা করি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে একদম কয়েকটি মেঘমালা মার্চ করে যদি স্কল লাইন গঠন করে এবং বাংলাদেশে ক্রমান্বয়ে সে মধ্যভাগ হয়ে উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, তখনই এই সারা দেশের তাপমাত্রা কমার সমূহ সম্ভাবনা থাকে। তবে বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে মাঝারি অথবা হালকা শক্তিমাত্রার বজ্রঝড় হতে পারে। তবে এই বজ্রঝড় বাকি তাপমাত্রা তেমন একটা কমাতে পারবে না, প্রকৃতির দিকেই তাকিয়ে থাকতে হবে। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলার কাছে। যারা মাওলা, যেটি জানতে চাই, যেমনটি বলছিলেন আবহাওয়াবিদ, যে তাপমাত্রা এই যে তাপপ্রবাহ সেটি অব্যাহত থাকবে এবং বজ্রঝড় না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা কমার কোনো উপায়ই নাই। এই গরমে হিট স্ট্রোক বাড়ছে আমরা দেখছি, কি ধরনের সতর্কতা মেনে চলা উচিত? ধন্যবাদ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে একটু আগেও যে আলোচনাগুলো হচ্ছিল আমরা একটু আগে শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু এই তথ্যগুলো সমস্ত সরকারি ডাক্তারদের মাধ্যমে এবং সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের মাধ্যমে সমস্ত সারা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে এই তথ্যগুলো আপনারা জানেন, তারপরে অনেক সময় খেয়াল করা হয় না। অর্থাৎ একেবারে বাধ্য না হলে অতিরিক্ত গরম, বিশেষ করে যে 11টা থেকে 3টা বা 3:30টা পর্যন্ত যে মূল গরমটা যখন থাকে, ওই সময়টা বের না হতে পারলে ভালো হবে। তবে যদি জীবন জীবিকার জন্য প্রয়োজন হয় তাহলে তো বের হতেই হবে। তার সাথে পাতলা কাপড় পরা, এবং পাতলা কাপড়ের ফুল হাতা, ছেলেদের জন্য ফুল হাতা জামা বা শিশুদের জন্য ফুল হাতা জামা হলে যেটা রোদের তাপ থেকে হাত রক্ষা পায়, তো সেভাবে, এবং ঢিলে ঢালা পোশাক, বারবার করে পানি পান করা। তবে আমরা যেন ঠান্ডা বা ফ্রিজের পানি অ্যাভয়েড করি, স্বাভাবিক তাপমাত্রার পানি যেন বেশি বেশি পান করি, এবং প্রয়োজনে ছাতা
এবং অন্যান্যভাবে রোদ থেকে যেন নিজেকে রক্ষা করি, এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম যেন পরবর্তীতে আমরা বাসায় নেই, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম আমরা যেন নিশ্চিত করি। সুষম খাবার, এই সময়ে আমাদের যে গরমকালীন যেসব ফলমূল আছে সেই ফলমূলগুলোতে প্রত্যেকটা সিজনাল ফলমূলের যথেষ্ট এই সময়ের প্রয়োজনীয় ভিটামিন এই উপাত্তগুলো থাকে, সেই ফলমূলগুলো খাবার। এবং আমাদের যে বিদেশি ফল খেতে হবে তা না, দেশি ফলগুলোর মধ্যেও আমাদের যথেষ্ট ভিটামিন। সুতরাং সিজনাল ফ্রুটস খাওয়া, বেশি বেশি পানি খাওয়া, সুষম খাবার খাওয়া এবং জটিল দুষ্পাচ্য তৈলাক্ত খাবার এগুলোকে অ্যাভয়েড করা এবং পর্যাপ্ত বিশ্রাম, এই বিষয়গুলোতেই আমরা বিশেষভাবে নজরদারি করব। এবং শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আমরা আরো বেশি যত্নশীল হব। শিশু যারা মায়ের দুগ্ধ পান করার যে এই বিষয়গুলোতে আমরা আবারও আসবো। ডক্টর মাওলা থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও পরিবেশবিদ ডক্টর আব্দুস সালামের কাছে। জনাব আব্দুস সালাম, যেটি জানতে চাই যে উষ্ণতা বাড়ার কারণ কি বন উজাড় হওয়া, জলাশয় কমে যাওয়া এবং অপরিকল্পিত শিল্পায়ন কিনা? ধন্যবাদ আপনাকে। এখন আসলে বছর খুব ভালো আলোচনা হইতেছিলেন, আমাদের আবহাওয়াবিদ এবং ডাক্তার সাহেব কথা বলতেছিলেন। এই সময়টা বছরে এমনিতে একটু গরম বেশি থাকবে আমাদের সিজনের জন্য, এপ্রিল মে এই সময় বাংলাদেশে সবচেয়ে একটু বেশি থাকে, তো তার চেয়েও একটু বেশি আমাদের এখন। এর কারণগুলো আসলে অনেকগুলো, একটা কারণ ডেফিনেটলি বলা যাবে না। ডেফিনেটলি যেটা আপনি বলতেছিলেন যে আরবানাইজেশন, আসলে আরবানাইজেশন ভালো, কিন্তু আনপ্ল্যান্ড আরবানাইজেশন আমাদের এখানে হইতেছে। আপনি যে কোনো শহর হবে, তার শহরের মধ্যে কতটুকু জলাধার থাকবে, তা কতটুকু গাছপালা থাকবে, সেই জিনিসগুলো একটা পরিমাণ থাকতে হবে। তা আমাদের সেখানে সেটা থাকতেছে না, সেটা মেনটেন হচ্ছে না। উল্টো আমাদের আশেপাশে যে জলাধারগুলো ছিল সেগুলা ভরাট করে বাড়ি, কংক্রিট বিল্ডিং সেগুলো হচ্ছে। আমরা একদিকে টেম্পারেচার যে কমানোর যে জায়গাগুলো ছিল সেগুলো বন্ধ করে উল্টা করতেছি। এছাড়া আরেকটা দেখেন, আমাদের পপুলেশন দিন দিন বাড়তেছে, এটা আরেকটা কারণ। পলিউশন সবচেয়ে বড় সমস্যা, যেটা পলিউশনের সাথে কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল যে ওয়ার্মিং হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 14 সালে 400 হয়েছে, তখন অনেক কথা হয়েছে। এখন ঢাকা শহরে যদি আপনি মেজার করেন, এটা 600 থেকে 700 পর্যন্ত বেড়ে যায়। সেই কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল বেড়ে যাচ্ছে। এবং আমাদের যে আনকাভার্ড সারফেস ছিল, যেখানে হইলো গিয়ে কিছুটা সান থেকে যে রেড আসে সেটা অ্যাবজর্ব করতে পারতো, এবং সেই জিনিসগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, যার ফলে টেম্পারেচারটা আরো বেড়ে যাচ্ছে। এবং আমাদের যে নাগরিক মডার্ন যে লাইফ স্টাইল আমরা অভ্যস্ত, আমরা বাসায় প্রচুর সবাই এখানে এয়ার কন্ডিশনিং ইউজ করি, এবং এয়ার কন্ডিশন ইউজ করলে কি, আমি হয়তো আমার রুমটা ঠান্ডা করতে পারলাম, কিন্তু এয়ার মেশিন থেকে প্রচুর পরিমাণে হিট এখানে যাচ্ছে। এবং এর জন্য যে এনার্জিটা আমরা পুরাইতেছি বা যে এনার্জিটা ব্যবহার করতেছি, সেই এনার্জিটা আমার প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে। তারপরে হলো আমাদের যে বিল্ডিং ডিজাইন গুলা করা হচ্ছে, সেই বিল্ডিং ডিজাইন গুলো আসলে ঠিক মতো করা হচ্ছে না। বাতাস যে পাস হবে সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে ঠিক মতো চিন্তা করে করা হয় না। আমি যে বলবো যে এর ছাড়া আর একটা কেমিস্ট্রি এখানে ইনভলভ। যত টেম্পারেচার এখানে বাড়তে থাকবে, ভোলাটাইল অর্গানিক সাবস্টেন্সের পরিমাণ বাড়তে থাকবে, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ডিওসি যখন থাকবে অ্যাটমসফিয়ারে, তখন আমরা জানি যে ওজোন প্রোডাকশন বেড়ে যাবে। ওজোন হলো কি একটা গ্রিন হাউস গ্যাস, যেটা হলো কি আমাদের যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা অনেকগুলি কারণ নিয়ে আসলে আছে। ডক্টর সালাম থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই ডক্টর মল্লিকের কাছে। ডক্টর মল্লিক, আপনার সাথে যখন কথা হচ্ছিল, ডক্টর সালামও বলছিলেন যে অনেকগুলি কারণ কিন্তু তিনি উল্লেখ করলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা কি দিন দিন বাড়ছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা আমাদের দীর্ঘমেয়াদী আমাদের যে ডাটা সেট 1948 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ডাটা সেট, তাতে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে 1981 সাল থেকে ক্রমাগতভাবে 2024 সাল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাপমাত্রাই বৃদ্ধি পাচ্ছে না, আমাদের যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম, বিশেষ করে তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহ, এগুলো ক্রমশ 2014 সালের পর থেকে এই তাপপ্রবাহের ডিউরেশন অর্থাৎ ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের তাপপ্রবাহের বাংলাদেশ ব্যাপী ব্যক্তিকাল ছিল 2 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিন। তবে ইদানিং 2014 সালের পর থেকে এটা স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে যে তাপপ্রবাহের ব্যক্তিকাল এখন গড়ে 13-14 দিন, কোনো কোনো ক্ষেত্রে 23 দিন পর্যন্ত আমাদের রেকর্ড রয়েছে। এবং আপনারা জানেন, গত 47 বছরের মধ্যে 2023 সাল সবচেয়ে উষ্ণতম বছর ছিল, এবং আমরা আশঙ্কা করছি যে 2024 সালও উষ্ণ বছর হতে যাচ্ছে। কারণ
তাপমাত্রার এই ঊর্ধ্বগতি শুধু আমাদের লোকাল ফেনোমেনার সাথেই জড়িত না, গ্লোবাল ওয়ার্মিং এবং বিশ্ব ব্যবস্থার যে সার্কুলেশন প্যাটার্ন এবং যেসব আবহাওয়া ও জলবায়ুগত ডাইনামিক্স আছে, যেসব ফ্যাক্টর আছে যেমন এলনিনো, তারপর সাউদার্ন অসিলেশন, এই সবগুলোর টেলিকানেকশন এবং যদি অনেকগুলো বিষয় আসলে জড়িত। ডক্টর মল্লিক থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই ডাক্তার মাওলার কাছে। ডাক্তার মাওলা, আপনি অনেকগুলি কথাই বলছিলেন যে কি করণীয়, গরমে কোন কোন রোগের প্রাদুর্ভাব আসলে বাড়ছে এবং করণীয় কি? প্রাথমিকভাবে তো যেটা আপনি বললেন যে সরাসরি তাপমাত্রা বৃদ্ধির কারণে যে হিট স্ট্রোক বা এই যে হিট ইলনেস, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে যদি রাস্তাঘাটে কেউ হঠাৎ করে এই অতিরিক্ত তাপ প্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়েন, তাহলে সাথে সাথে ওনাকে একটু বিশ্রামে ছায়াপূর্ণ স্থানে নিয়ে যাওয়া, এবং ওনার যদি জ্ঞান থাকে তাহলে সাথে সাথে তাকে অল্প অল্প করে স্বাভাবিক পানি খাওয়ানো এবং একটু চিনি মিশ্রিত পানি খাইয়ে, একটু স্বাভাবিক খাবার খেয়ে, এবং তা একটু সম্ভব হলে একটি ভিজা কাপড় দিয়ে তাকে তার শরীরটাকে মুড়িয়ে দিয়ে আমরা প্রাথমিক ইমিডিয়েট চিকিৎসা করতে পারি এবং তাকে পরবর্তীতে নিকটতম চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যেতে পারি। আর এছাড়া আমাদের যে ভাইরাস জনিত যে রোগগুলো, মূলত ফুসফুসের বিভিন্ন সংক্রমণ, সর্দি, কাশি, অ্যালার্জি জনিত যে রোগগুলো, এগুলো অনেক বেড়ে যাচ্ছে। তার সাথে আমাদের অনেক রকমের পেটের পীড়া, ডায়রিয়া, লুজ মোশন, টয়লেটের সমস্যা, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। পানি শূন্যতার কারণে দেখা যাচ্ছে প্রস্রাবের ইনফেকশন, যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি অনেক সময় চর্মরোগের বিভিন্ন প্রাদুর্ভাব এই অতিরিক্ত তাপমাত্রার কারণে। আমাদের হাতে আসলে একেবারেই সময় নেই। ডাক্তার মাওলা থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই ডক্টর সালামের কাছে। ডক্টর সালাম, ছোট করে একটু জানতে চাই যে গরম থেকে বাঁচার উপায় কি, গরম প্রধান দেশগুলোতে জীবনযাপন কেমন? ধন্যবাদ আপনাকে। গরম প্রধান, আমাদের ডাক্তার সাহেব অলরেডি মেনশন করছেন, গরম প্রধান দেশগুলোতে ওনারা তো আসলে দিনের বেলা খুব কম বের হয়, সন্ধ্যার পরই ওনারা সাধারণত বের হন, সন্ধ্যা অ্যাক্টিভিটিস অনেকগুলা যখন টেম্পারেচার কম থাকে তখন করেন। তাই আমাদের এখানে সেই ধরনের একটা ব্যবস্থা আমরা নিতে হবে। দিনের যেই সময় সবচেয়ে বেশি টেম্পারেচার থাকে মাঝখানেরটা, সেই মাঝখানের সময় আমরা চেষ্টা করব যে একটু বাইরে কম যাইতে, এবং বাইরে যদি যেতেই হয় তাহলে আমি একটু চেষ্টা করব ছায়া একটু বেশি যেতে, মানে আমার শরীরটা গরমে হিটে বেশি এক্সপোজ না করতে। তো সেই জন্য সেই ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে কি, বা আমরা সেটা একটু সতর্ক থাকতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদের অর্থাৎ সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। ডক্টর আব্দুস সালাম, ডাক্তার গোলাম মাওলা এবং ডাক্তার আবুল কালাম মল্লিক, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।